বলছি পুরুষ কাকে বলে। এদিকে দেখো, দেখতে থাকো। তোমার কি মনে হয় ওই ডিলটা ক্র্যাক হয়ে যাবে? মনে হয় হয়ে যাবে। চলো চলো চা খেয়ে নি। হ্যাঁ চলো চা খাওয়া যাক। কি এইসব? আমি তোমাকে চা আনতে বলেছিলাম তো। স্যার, বৌদি আপনাকে চা কফি দিতে বারণ করেছে। উনি আপনাকে শক্তিবর্ধক পাউডার দিতে বলেছেন। উনি আমাকে বলেছেন আপনি যখনই চা কফি চাইবেন আমি যেন আপনাকে শক্তিবর্ধক পাউডার গুলে দিই। কিরে ভাই, কি খাচ্ছিস এসব? দুর্বলতা চলে এসছে নাকি? আরে না না, সেরকম কিছু নয় ভাই। এই ধরনের মজা মিটিং এর পরে এটা এখান থেকে নিয়ে যাও আর আমার জন্য চা নিয়ে এসো। যাও নিয়ে যাও এটা। আরে মুখের দিকে তাকিয়ে দেখছোটা কি? নিয়ে যাও। আরে হতেই থাকে ভাই এইসব। বরুণ, চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, মা খুব জোর খিদে পেয়েছে, তুমি খেতে দিয়ে দাও। মুখ হাত ধুয়ে আয়। জানিস তোর পছন্দ মতো খাবার বানিয়েছি, সয়াবিনের তরকারি। ও তাই নাকি? সয়াবিন? মা এবার তো আরো বেশি খিদে পেয়ে গেল। তুমি খাবার বারো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ওকে। এই নে বাবা, সয়াবিনের তরকারি। দাঁড়ান মা, কি হলো মা? মা ও এই সোয়াবিনের তরকারি খেতে পারবে না। ওনার জন্য আমি মিক্সড ভেজিটেবল বানিয়েছি, তাও আবার তেল মশলা ছাড়া। কিন্তু মা, সয়াবিনের তরকারি বরুণের ফেভারিট ডিশ। মা আমি জানি, কিন্তু জানেন আপনি ডক্টর কি বলেছেন? বরুণের কোলেস্টেরল অনেকটা হাই, আর ওর এখন প্রপার ডায়েটের প্রয়োজন। কিন্তু মা, একবার খেলে কি হবে? আর এমনিতেও সয়াবিন খুব হেলদি। মা তুমি জেদ কেন করছো? তুমি বরুণকে অসুস্থ করতে চাও? না। তাহলে প্লিজ আমার কথাটা শুনুন। আচ্ছা ঠিক আছে, যেরকমটা তুমি ভালো মনে করো। সরি বরুণ। কি কি হচ্ছে এসব? সিন ক্রিয়েট করছো কেন? প্রথমে অফিসে আর এখন এখানে মায়ের সামনে। নাটক নাটক আমি করছি? নাটক তো তুমি করছো আমার সাথে। বিয়ে করে আমার জীবন শেষ করে দিয়েছে। কাজল দেখো, এরকম ব্যাপার নয়, বোঝার চেষ্টা করো। যাও বলে দাও তোমার মাকে আর পুরো পৃথিবীকেও বলে দাও যে তুমি নপুংসক, কিচ্ছু করতে পারো না তুমি। আসতে বলো, মা শুনতে পাবে। আচ্ছা আই এম সরি, আমি তোমাকে আপসেট করতে চাইনি। ইউ নো না, আমার খুশির তোমার যদি এতই খেয়াল হতো তাহলে তুমি ওই সোয়াবিনের সবজি খেতে না। কিন্তু না, তোমার কি? তোমার তো শুধু নিজের চিন্তা, নিজের খেয়াল, শুধু নিজেকে নিয়েই ভাবো তুমি। কিন্তু আমার কি? আমার খুশির কি হবে? আর আমার শারীরিক প্রয়োজনগুলোরই বা কি হবে? কাজল আই এম রিয়েলি ভেরি সরি। দেখো আমি সেটা বলতে চাইনি, তুমি যা বলবে আমি তাই করব। আর আজ ওই ড্রিঙ্কটাও খাবো আর যা বলবে তাই করব। হ্যাপি? কালকে সকালে রেডি হয়ে যাও, ডক্টরের কাছে যেতে হবে। মিস্টার বরুণ, আপনার টেস্টোস্টেরন আগের থেকে অনেক ভালো, কিন্তু রিকভারিতে আরেকটু সময় লাগবে। আর কতদিন ডক্টর? উনি সবকিছু ফলো করছেন আর সব মেডিসিনও খাচ্ছেন, ইনফ্যাক্ট এনার্জি ড্রিঙ্কও খাচ্ছে, কিন্তু কতদিন? আমি বুঝতে পারছি আপনার ব্যস্ততা।
আমি ওনাকে সবচেয়ে ভালো মেডিসিন দিয়েছি, কিন্তু রিকভারিতে কত সময় লাগবে সেটা বলা কিন্তু খুব মুশকিল। কিন্তু ডক্টর, উনি ভালো হয়ে যাবেন তো? মানে কিছু পরিবর্তন আসবে তো? আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। হুম, ওকে ডক্টর, আমি আসছি। ওকে। বরুণ, আমার এক্ষুনি মনে পড়লো, অ্যাকচুয়ালি আমার বন্ধুদের সাথে শপিংয়ে যাওয়ার ছিল। আর তাছাড়া স্যার আসার সময়ও হয়ে গেছে। তুমি গেলে আবার দেরি হয়ে যাবে, তুমি বাড়ি চলে যাও হ্যাঁ প্লিজ। ওকে, তুমি যাও। ঠিক আছে, দরকার হলে ফোন bye. করো। হ্যাঁ, বাই বাই। Bye. বাই। ইয়েস। কাজল, তুমি চলে এসেছো? এইসব এইসব কি বরুণ? আই লাভ ইউ। আই লাভ ইউ মাই ফুড। কাজল, ইউ নো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি এরকম পালিয়ে যেতে চাইছো কেন আমার থেকে? বরুণ, ছাড়ো আমাকে। আমাকে একদম বিরক্ত করবে না, জাস্ট স্টপ ইট। কাজল, আমি তো শুধু তোমায় আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম, একটু ভালোবাসার চেষ্টা করছিলাম। আরে খুশি মাই ফুড, কিছু করতে তো পারো না তুমি, শুধু আগুন লাগিয়ে জল ঢেলে দেবে। তোমার জন্য এই জিমের জামা কাপড় নিয়ে এসেছি, আর জিমের অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি। কালকে সকালে 8টার সময় রেডি থাকবে, আর যদি তুমি না যাও তাহলে আমার কাছেও আসবে না। ওকে ওয়েট, আমি জিমেও যাব, তুমি যা বলবে আমি তাই করব। একটু বোঝার চেষ্টা করো কাজল। কাজল, আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো তো। কাম অন গাইস। শাবাশ শাবাশ, খুব ভালো। হাই, আই এম কাজল। হ্যালো, আমি অবিনাশ। উনি আমার হাজবেন্ড বরুণ, ওনার কথাই আমি আপনাকে ফোনে বলেছিলাম। হ্যালো স্যার। হাই বরুণ। অবিনাশ, আমরা প্রথমে আপনার ওয়েটটা দেখে নিই। এটার উপরে দাঁড়ান একটু। আরে বলুন স্যার, আপনার ওয়েট বেশি নয়, আপনার ওয়েট লস করার কোনো প্রয়োজন নেই। উই নো দ্যাট, কিন্তু কি বলুন তো, আমি এটা চাই যে বরুণ ফিট থাকুক, একদম আপনার মতন। ওকে, আমি আপনার মেজারমেন্ট একটু করি। হ্যাঁ ওকে। ওকে, নট ব্যাড। সো আপনি কবে থেকে জিম জয়েন করতে চান? আমি জিম জয়েন করব, প্রথমে আপনি বরুণকে ট্রেনিং করুন। Okay. আমি দেখতে চাই যে ট্রেনিং কেমন হয়, তারপরে। ওকে,
শাবাশ, কাম অন, হোল্ড, কাম অন, কাম অন। হাই। হাই কাজল ম্যাম, আপনি এখানে? অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম জিম জয়েন করেই ফেলি। আরে বাহ, আসুন আমি আপনার মেজারমেন্টটা করি একটু। এটা কি করছেন আপনি? সরি। ঠিক করে করুন না। আমাদের সংস্কৃতিতে বিয়ের বন্ধনকে পবিত্র বন্ধন বলে মানা হয়, যাতে অ্যাডাল্ট্রি মানে অবৈধ সম্পর্ক আইনত অপরাধ। কিন্তু যারা এই কাজ করে তারা নানা অজুহাতে নিজেকে সঠিক প্রমাণ করতে সবসময় সচেষ্ট থাকে। কাউকে পছন্দ করাটা দোষের নয়, কিন্তু বিশ্বাসঘাতকতা করে মিথ্যে বলে নিজের লোভ এবং স্বার্থকে পূরণ করা অপরাধ। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। ইম্পর্টেন্ট হওয়াটা একটা মেডিকেল কন্ডিশন, আর এই অবস্থায় বরুণকে সাহায্য করার পরিবর্তে কাজল নিজের স্বার্থ পূরণ করার রাস্তা খুঁজে নিয়েছিল। কি হবে যখন এই সত্যিটা বরুণ জানতে পারবে? ও কি সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে, নাকি ভয় এবং লজ্জাতে কিছু করতে পারবে না? আসুন দেখা যাক। কাম অন, পুশ। ভেরি গুড। ইউ ডু ইট ভেরি নাইস, ভেরি নাইস, ওয়েল ডান, ওয়েল ডান। ডাউন, পুল। ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। বরুণ, ইয়া, গো ফর স্টিম। ওকে। সি ইউ। তুমি তো আমাকে নিয়ে ভাবোই না। তুমি একা দেখা করো, তখন বলবো কতটা চিন্তা করি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের কাছে ফার্ম হাউস তো আছে, যাবে? অফকোর্স ম্যাম, আপনি যখন ডেকেছেন আমি বারণ কি করে করতে পারি? হ্যালো বরুণ, হ্যাঁ হ্যাঁ। আমি না শপিং এ যাচ্ছি বন্ধুদের সাথে, আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো ব্যাপার। তাই আমার আসতে একটু লেট হয়ে যাবে। আচ্ছা, মাকে বলে দিয়েছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ, মাকে জানিয়ে দিয়েছি আমি। ওকে ওকে, দেন হ্যাভ ফান, বাই বাই। বাই। হ্যালো। বরুণ দাদা, হ্যাঁ পঙ্কজ বাবু। নমস্কার। নমস্কার, আপনি কেমন আছেন? আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আরে ওয়াও, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আমি আপনার ফার্ম হাউসের পাশ থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাকে বিয়ের কার্ড আর মিষ্টিটাও দিয়ে যাই। না না বরুণ, আমি তো এখন অফিসে আছি। আমি যখন ফার্ম হাউসের দিকে যাব আপনাকে ফোন করে জানিয়ে দেবো। কি, আপনি ফার্ম হাউসে নেই? আমার তো মনে হলো আপনি এখানেই থাকবেন, কারণ কাজল বৌদিও তো এখানেই আছে। বরুণ দাদা, হ্যালো হ্যালো। হ্যালো পঙ্কজ, আমি একটু পরে কথা বলছি, একটু বিজি আছি। হ্যাঁ, ওকে 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 দাদা। ওকে। কাজল, কি হচ্ছে এটা? একজন বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও
তোমার লজ্জা করলো না? ও গড, হাজবেন্ড হাজবেন্ড তোমার মতন হলে তো আমাকে এরকম করতেই হবে বরুণ, কারণ উনি তো কিছু করতেই পারেন না, কারণ উনি নপুংসক, পুরুষত্বই নেই। এনাফ, জাস্ট এনাফ, নো Oh মোর God. ওয়ার্ডস। হ্যাঁ, আমি নপুংসক, কিন্তু সেই কথাটা আমি তোমার কাছে লুকোইনি কাজল। আমি বিয়ের আগেও তোমাকে বলেছিলাম যে আমার ইম্পোর্টেন্সির প্রবলেম আছে। তো আরে সাকসেসফুল চিকিৎসা আছে, তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? বরুণ, তখন আমার বুদ্ধি ছিল না। আমি কি জানতাম যে ওর অসুস্থতা এতটাই বড় যে কখনো শেষই হবে না। এখন তো জেনে গেছো তাই না? তাহলে দিয়ে দিতে পারতে ডিভোর্স, কিন্তু আমাকে এইভাবে অপমানিত করার দরকার কি ছিল? এবার তুমি দেখো, গোটা দুনিয়ার সামনে তোমাকে এক্সপোজ করে তোমাকে ডিভোর্স দেব। ওকে বরুণ, ওকে ডান, ঠিক আছে, নিয়ে নিও ডিভোর্স। যখন তোমার মা জানতে পারবে যে ওনার একমাত্র ছেলে নপুংসক, ও ডিভোর্স হচ্ছে, আর নিজের বংশবৃদ্ধিও করতে পারবে না কারণ ও নপুংসক, তখন কি হবে সেই মায়ের? তোমার মনে আছে বরুণ, যখন বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন বাবা ছিল না, মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, আর ডক্টর কি বলেছিল বরুণ, যদি আর একবার হার্ট অ্যাটাক হয় তাহলে উনি সোজা যাও বরুণ, যাও, তুমি যাও আর ওনাকে বলো, যাও বরুণ। কাজল প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ মাকে বলো না, প্লিজ। ভেরি গুড, তাহলে একটা কাজ করো, আমারও এই ডিভোর্সের ঝামেলা চাই না। তাহলে তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করো না, আর আমি তোমার লাইফে ইন্টারফেয়ার করব না, ওকে? বুঝে গেছো? গুড বয়। যাও বরুণ। চলে এসেছো তোমরা? কি হলো বাবা? না মা, কিছু না, সব ঠিক আছে। মা হই তোর, মুখ দেখেই বলতে পারি যে তোদের দুজনের মধ্যে কিছু হয়েছে, কিন্তু তোরা দুজনে যদি না বলতে চাস তো কোনো ব্যাপার না। আমিও বুঝতে পারি যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথা পার্সোনালি থাকা উচিত, কিন্তু একটা পরামর্শ দেব বাবা, স্বামী স্ত্রীর মধ্যে যতই সমস্যা হোক না কেন, তার একটাই সমাধান, সেটা হলো একটা বাচ্চা। যখন বাচ্চা আসে না, তখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় আর নিজেদের মধ্যে প্রেম বেড়ে যায়। তুমি একদম ঠিকই বলছো মা, আমিও বরুণকে এটাই বোঝাই, কিন্তু বরুণ তো বাচ্চাই চায় না। আমি চাই যে আমার ফ্যামিলি আরো বাড়ুক। বরুণ ও কি বলছে? তুই বাচ্চা চাস না? হ্যাঁ না মা, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আজকাল অফিসে একটু কাজের চাপ থাকে তো, তাই ফ্যামিলি প্ল্যানিং এর টাইম নেই। কি বলছিস বরুণ? অফিসের কাজ তো সারা জীবন ধরে চলতে থাকবে। আমিও সেটাই বলি মা, কিন্তু ও আমাকে বকে দিল। বরুণ, তুই বৌমাকে বকেছিস? খুব অন্যায় করেছিস। আচ্ছা তুই এক কাজ কর, তোর মনে আছে আমাদের যে ফার্ম হাউস আছে না, বৌমাকে ওখানে নিয়ে যা কিছুদিনের জন্য। মা, ফার্ম হাউসে যাওয়ার কি দরকার? দরকার আছে বাবা, তোমার এই দূর সম্পর্কের মামা মামি আছে না, ওনারা কিছুদিনের জন্য এখানে আসবেন। ওনাদের মেয়ে রাধিকার, ওর বিয়ে এখানে এই কানপুরে ঠিক হয়েছে, আর সেই জন্যে ওরা এখানে কিছুদিনের জন্য থাকবে। তোরা দুজনে কি করে প্রাইভেসি পাবি এখানে? সেই জন্যে বলছি কিছুদিনের জন্য বৌমাকে নিয়ে ফার্ম হাউসে চলে যা। মা, বাট আমার অফিস। কিন্তু বরুণ, অফিস তো শুধু আধ ঘন্টার ডিস্টেন্সে আছে, প্লিজ চলো না, ম্যানেজ করে নিও। তোমরা দুজনে ফার্ম হাউস যাবে, আর এটা আমার অর্ডার। তুমি খুব ভালো মা।
বেবি। বরুণ, আমার জন্য তুমি পেক বানাও। কাজল, আমি তোমার স্বামী, চাকর নই আমি। ও রিয়েলি? ও আমার হাজবেন্ড চিন্তা করছে। একটা কথা সত্যি, তোমার স্বামীর মধ্যে পুরুষত্ব থাকুক না থাকুক, ওর অ্যাটিটিউড খুব। সাবধান বরুণ, যদি তুমি আমার বয়ফ্রেন্ডকে উল্টোপাল্টা কিছু বলো তাহলে আমি তোমার ব্যাপারে সব কথা তোমার মাকে বলে দেব। আর তুমি আমাকে জেলাসদের চলতে দাও, ডিস্টার্ব করছে। কোনো কষ্ট হয়নি তো আসতে? না, খুব আরাম করে এসেছি। ভালো হয়েছে। আর খুব খুশি হয়েছি জেনে যে রাধিকার বিয়ে এখানে ঠিক হয়েছে। এবার তো দেখা সাক্ষাৎ চলতেই থাকবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে বৌদি, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের রাধিকার বিয়েটা কোনো পার্টি প্লট বাদ দিয়ে আমাদের ফার্ম হাউসে যদি করি তাহলে। সেটা তো খুব ভালো ব্যাপার। আর এমনি তো এই ফার্ম হাউসটা তোমাদেরই, এতে আর ভাবার কি আছে? তবে দিদি চলুন না ফার্ম হাউস দেখতে। একদম, এক্ষুনি চলো। কাজল, কাজল দরজা খোলো। কাজল, কাজল, কাজল দরজাটা খোলো। কাজল, কাজল দরজা খোলো। কাজল, কাজল দরজাটা খোলো প্লিজ। কাজল, বাইরে মামা মামির সঙ্গে মা এসেছে। মামা মামি, মা প্রণাম। ভালো থাকিস। প্রণাম। আপনারা এখানে? ওই আমরা ভাবলাম যে রাধিকার বিয়ে এই ফার্ম হাউসেই করা যাক, সেই জন্য এদেরকে ফার্ম হাউস দেখাতে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো তো। মামিমা, রাধিকা আসেনি? আসলে রাধিকা না কোনো একটা কাজে বাইরে গেছে, সেই জন্য আসতে পারেনি। আচ্ছা আচ্ছা। মা কাজল, হ্যাঁ, ইনি কে? উনি বরুণের জিম ট্রেনার অবিনাশ। ও, হ্যাঁ। জিম ট্রেনার এখানে? মা অ্যাকচুয়ালি কি বলতো, বরুণের কোলেস্ট্রল অনেক বেড়ে গেছিল, তাই হ্যাঁ, ওই একটু। আরও জিমেও যেতে পারছিল না, তাই আমরা ওকে এখানে ডেকে নিয়েছি। ঠিক আছে মা, তুমি মামা মামিকে ফার্ম হাউসটা ঘুরিয়ে দেখাও, আর আমি ওনার এক্সারসাইজটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, ওই একটু বেড়ে গিয়েছে। কিন্তু তোমার যাওয়ার কি দরকার আছে বৌমা? এরা দুজনে চলে যাক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরে মা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে তোমার ছেলে এখন খুব লেজি হয়ে গেছে, হ্যাঁ মা। তাই অবিনাশ যখন ওকে 10টা পুশ আপ করতে বলে আর উনি 5টা করেই বসে পড়েন।
তাই আমি ওনার পাশে বসে থাকি যাতে উনি ওটা কমপ্লিট করতে পারে, তাই না বরুণ? হ্যাঁ হ্যাঁ তাই মা। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যাও ওর সাথে, ততক্ষণে আমি এদেরকে ফার্ম হাউসটা ঘুরে দেখাই। হ্যাঁ। হুম হুম। তোমার মা আর পুরো পরিবারকে এখানে এখনই আসতে হলো? আরে তোমার না লজ্জা থাকলেও আমার তো আছে। যাও এখন কোনো আলমারি বা বাথরুম টাথরুমে লুকিয়ে পড়ো, কারণ আমাকে কাজটা এখন শেষ করতে হবে। আমাদের সমাজে ইম্পোটেন্সি মানে নপুংসক হওয়া একটা লুকোনোর বিষয়। সাধারণ জ্বর হলে আমরা নিজেরা ডাক্তারের কাছে যাই, কিন্তু মানুষ আজও এই কারণে ডাক্তারের কাছে যেতে লজ্জা পান। এই বিষয়ে পরিবারের মানুষদের সঙ্গে আলোচনা করতেও চান না, আর সেই সুযোগেরই ব্যবহার করেছে কাজল। একটু ভাবুন, আসলে বাস্তবে লজ্জিত হওয়াটা কার প্রয়োজন ছিল? সেই স্বামীর যে এই মেডিকেল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, নাকি সেই স্ত্রীর যে নিজের স্বামীর এই কন্ডিশনের আর এই সুযোগের সম্পূর্ণ ব্যবহার করে নিজের স্বামীর চোখের সামনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করছিল? বরুণ নিজের মনের কথাটা সবার সাথে শেয়ার করতে পারেনি, কারণ আমাদের সমাজ ইম্পোটেন্সি সমস্যাকে নিয়ে হয় নানা রকমের মজা করে আর না হলে এড়িয়ে যায়। তাহলে কি বরুণ এই সব কিছু চুপ করে সহ্য করবে, নাকি তার বিরুদ্ধে সোচ্চার হবে, নাকি একেবারে ভেঙে পড়বে? আসুন দেখা যাক। বরুণ স্যার, বস আপনাকে ডেকেছেন। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমি একটু ইম্পর্টেন্ট কাজ সেরে আসছি। প্লিজ বন্ধ করো এইসব, আমি আর সহ্য করতে পারছি না। আরে বরুণ, প্লিজ প্লিজ আমাকে ডিস্টার্ব করো না তুমি। কাজল, আমি সব করব, জিম, যোগা, ডাক্তার দেখাবো। তুমি 2 মাসও সহ্য করতে পারছো না বরুণ, আর আমি যে 2 বছর ধরে সহ্য করছি তার কি হবে? কাজল, হ্যাঁ আমি পুরুষ হয়ে দেখাবো। ও পুরুষ? তুমি জানো পুরুষ মানুষ কাকে বলে? পুরুষ, আমি বলছি যে পুরুষ কাকে বলে। এদিকে দেখো, দেখতে থাকবে। কাম অন সোনা, চলো শুরু করা যাক। ওকে পৌরুষত্বের পরিচয়টাও তো দিতে হবে। আরে বরুণ, চলে এসেছিস? বরুণ, কি হলো বাবা? কিছু না মা, সব ঠিক আছে। বরুণ, আমার দিকে তাকা। কি হয়েছে বল? হ্যাঁ, অফিসে কোনো প্রবলেম হয়েছে? এদিকে তাকা, বল আমাকে। বৌমার সাথে কোনো ব্যাপারে ঝগড়া হয়েছে? বল না। না মা, কিছু হয়নি। ওই কি বলো তো, অফিসে একটু কাজের চাপ ছিল, তাই ক্লান্ত হয়ে পড়েছি, আমি ঘুমোতে যাচ্ছি। বড়
আমাকে ক্ষমা করে দিও মা, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। মা, আমি দোকানে যাচ্ছি জিনিস কিনতে। তোমার কিছু লাগবে? কি হয়েছে মা? বরুণের কথা মনে পড়ছে? হ্যাঁ, কিন্তু আমি দেখছি আমার বৌমা কত সাহসী। বরুণের চলে যাওয়ার কষ্ট সব থেকে বেশি তোমার হওয়ার কথা, আমার তোমাকে সামলানোর কথা। কিন্তু দেখো না, তুমি আমাকে সামলাচ্ছ, এই বাড়ির কত খেয়াল রাখছো, আর আমি। না মা, তুমি প্লিজ এরকম বলো না। আমার কর্তব্য তোমার খেয়াল রাখা। মা, তুমি ওর জন্য এভাবে কেঁদো না। ও তো তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি কোনোদিন যাব না। ছেলে আর বৌমা দুজনের দায়িত্ব পালন করব। আচ্ছা মা, এবার তুমি কান্না বন্ধ করো আর বলো তোমার কিছু চাই? না মা, শুধু তুমি তাড়াতাড়ি গিয়ে ফিরে এসো। ঠিক আছে, তুমি খেয়াল রেখো। কোথায় গেছিলে? আমি তোমাকে বললাম না যে দোকানে যাচ্ছি, তাই। মিথ্যে কথা বলছো। রাধিকা তোমায় দেখেছে, তুমি ক্যাফেতে বসেছিলে আর তোমার সঙ্গে একটা ছেলে ছিল। মা, ওই আসলে আমি তো ভেবেছিলাম যে আমার মতো তুমিও সারা জীবন একাই থেকে যাবে। জানো তো, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। এত কম বয়সে তুমি বিধবা হয়ে গেছো। আমি ভাবছিলাম যে তুমি সারা জীবন কিভাবে একা কাটাবে, কিন্তু আমার এই চিন্তাটা না তুমি দূর করে দিয়েছো মা, সত্যি। মানে তোমার কোনো প্রবলেম নেই? একদম না, তোমার আনন্দেই আমার আনন্দ। এখন বলো, কে ওই ছেলেটা? ও, উনি অবিনাশ মা। জানো তুমি ওনাকে? ওই জিম ট্রেনার? আরে বাহ, খুব ভালো। একটা কাজ করো, তুমি ওকে তাড়াতাড়ি বাড়িতে ডেকে আনো। আমি অনেক ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দেব। ঠিক আছে মা। এখন যাও। ঠিক আছে।
আরে কাকিমা, চেঞ্জ করে নিয়েছো তুমি? যাক, ভালো হয়েছে, ফাইনালি বিয়েটা খুব ভালোভাবে মিটে গেছে। সে তো নিশ্চয়ই। আচ্ছা, একটা কথা বলি কাকিমা, আমার খুব গর্ব হয় তোমার জন্য। কেন, কি হলো? মানে এত মডার্ন আর প্রোগ্রেসিভ শাশুড়ি আমি দেখিনি। শুধু এই কারণেই যে কাজল আমার বৌমা নয়, আমার মেয়ে। আর একটা মা হিসেবে এইটুকু করা তো আমার কর্তব্যই হয় না? হ্যাঁ কাকিমা। আচ্ছা কাকিমা, এই কার্ডগুলো কি করতে হবে? মানে এই খামগুলো? এ তো আশীর্বাদের কার্ড। একটা কাজ করো না, একটা নোটবুক নিয়ে আসো, আমরা বসে হিসাবটা করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো রাখো, আমি নিয়ে আসছি নোটবুকটা। ওহ, ওহো, এটা এটা তো খামে ছিল না। নিচে পড়েছিল। এটা তো বরুণের লেখা। কি লেখা আছে এতে? তুমি জানো, এতদিন শুধু আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফুলসজ্জা করতাম, কিন্তু আজকে আমি আর তুমি। দাঁড়াও, আমি দেখছি। পুলিশ? আমি তোমাকে সবসময় একটা মেয়ের মতো ভালোবেসেছি, সবকিছু করেছি তোমার জন্যে। আর তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। কেন করেছো তুমি এগুলো? কেন করেছো বলো? কেন? কাকিমা, কেন? বলছিলাম যে ইন্সপেক্টর বাবু, গ্রেফতার করুন ওকে। আমার ছেলেকে যেভাবে ও কষ্ট দিয়েছে, ও এই সুইসাইড নোটে সবকিছু লিখে রেখেছে। দেখুন, আর এও এর সঙ্গে সঙ্গ দিয়েছে। গ্রেফতার করুন ওদের দুজনকে। এদের গ্রেপ্তার করো। চলো চলো। স্যার, স্যার আমাদের ছেড়ে দিন স্যার। ছেড়ে দাও আমাকে। আমি কোনো ভুল কিচ্ছু করিনি স্যার। বরুণ, বরুণ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখী হতে গেলে খুব প্রয়োজন ভালোবাসা এবং সম্মান। কিন্তু কাজল বরুণকে স্বামীর নয়, একটা মানুষের মর্যাদা পর্যন্ত দেয়নি। প্রত্যেক দাম্পত্যে সমস্যা থাকতে পারে, কিন্তু তার সমাধানও তো খোঁজা যেতে পারে। আর যদি সমাধান না পাওয়া যায়, বিচ্ছেদ মানে ডিভোর্সও তো নেওয়া যেতে পারে। আর বরুণ সব কিছুতেই রাজি হয়েছিল, কিন্তু কাজল তার সব সীমা অতিক্রম করে নিজের অবাঞ্ছিত ইচ্ছে সম্পূর্ণভাবে পূরণ করতে চেয়েছিল। আর এই রকম লোভের কি পরিণাম হতে পারে আপনারা দেখলেন। আমাদের সমাজে আজও ইম্পোটেন্সির সমস্যাকে নিয়ে খোলাখুলি কথা বলা হয় না। যে মানুষ এই সমস্যার মধ্যে দিয়ে যায় তাকে লজ্জিত হতে হয়, কিন্তু এটা ঠিক নয়। মনে রাখবেন, আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে আপনার লজ্জা বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর শুধুমাত্র এতে কারোর পুরুষত্বের প্রমাণ দেওয়া যায় না। নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করাই আসল পুরুষত্ব নয়। যদি আপনার মধ্যে কোনো দুর্বলতা থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে শুধুমাত্র বাইরের লোক নয়, আপনার কাছের মানুষও সেই সুযোগ নিতে পারে। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। নতুন ঘটনার সঙ্গে আবার ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।